নইলে তিলোত্তমা। না, আজ কোনো গল্প নয়, আজ শুরু করব এক বিখ্যাত কবিতার ছোট্ট দুটো লাইন দিয়ে। যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। কবি কাব্যিক আবেগে এই দুই লাইন লিখলেও এই আবেগই একজন মানুষের জীবনের মূল ব্রত হয়ে দাঁড়ায়। নিজেকে সুস্থ রাখতে হলে আমাদের চারপাশটা সুস্থ রাখা খুবই প্রয়োজন। সুস্থ সমাজ, সুস্থ পৃথিবী, আর এই ভাবনাতেই একজন মানুষ নেমে পড়েছেন বিশাল কর্মযজ্ঞে বাস্তবের মাটিতে। সে এক বিশাল কর্মযজ্ঞ, বিশাল কর্মকাণ্ড। কে সেই ভদ্রলোক? আর মুখে বলবো না, চলুন করে নি তার সাথে সরাসরি পরিচয়। আমরা মাননীয় অতীন্দার কাছে জেনে নেব এই যে রাজনৈতিক জীবনের সুদীর্ঘ যাত্রা, সেটা কবেই বা শুরু হয়েছিল আর কিভাবেই বা এই যাত্রায় দাদার আসা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই সোশ্যাল ওয়ার্ক বা স্পোর্ট অ্যাক্টিভিটিস, কালচারাল প্রোগ্রাম এগুলো নিয়ে আমি যেখানে বড় হয়েছি উত্তর কলকাতার 11 নম্বর ওয়ার্ড, যেখান থেকে আমি কাউন্সিলর, হাতিবাগান, শ্যামবাজার, উত্তর কলকাতার সেই সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা, যে কলকাতা, সেই কলকাতায় ছোটোবেলা থেকে মানুষ কাছেই, বাড়ির কাছেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, স্বামী বিবেকানন্দর বাড়ি, ঐতিহ্যমণ্ডিত গিরিশ ঘোষ বাগবাজার থেকে শুরু করে আরেকটু এগিয়ে গেলেই আমাদের ঠাকুরের যেখানে নির্বিকল্প সমাধি হয়েছিল সেই ঠাকুর বাড়ি, সবই মানে সমস্ত ঋষি মনীষীদের পীঠস্থান। আবার ক্রীড়াক্ষেত্র, মোহনবাগান ক্লাবের জন্ম আমার ওয়ার্ড থেকে। মোহনবাগান লেন, মোহনবাগান রোড, সবতেই ছোটোবেলা থেকে এই এনভায়রনমেন্টে মানুষ হচ্ছে। আমার বাড়ির পাশেই ছিল HMB রিহার্সাল রুম। আমার বাড়িটা 17 B ললিন সকাষ্টি আর 3C ললিন সকাষ্টি ছিল HMB, হেডমাস্টার বয়েস। মানে আগে তখনকার দিনে গান গাইতে গেলে আগে রিহার্সাল রুমে ওখান থেকে পাস করতে হতো, একদম ঠিক, দমদমে গিয়ে রেকর্ডিং হতো। ফলে ছোটোবেলা থেকেই বাংলার স্বর্ণযুগের শিল্পীদের ছোটবেলা থেকে দেখার সৌভাগ্য হয়েছে এবং মনীষীদেরও দেখার সৌভাগ্য হয়েছে। এই এনভায়রনমেন্টে বড় হওয়ার ফলে ছোটোবেলা থেকেই ক্রীড়া, সংস্কৃতি জগতের মধ্যে এবং সামাজিক কাজ। সেই সময় উত্তর কলকাতায় তো একটা পাড়া মানে একটা পরিবার ছিল। পাড়ার যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা বয়স্ক মানুষ, দাদারা, তাদের শাসন করার অধিকার ছিল যে কোনো বাড়ির, সবারই দাদা, সবারই কাকা। হ্যাঁ, তো সেই জন্যে আমরা ছোটোবেলায় এই এনভায়রনমেন্টে মানুষ হওয়ার ফলে সোশ্যাল ওয়ার্কের কাজের মধ্যে দিয়ে একটা পরিচিতি তৈরি হয়। পাড়ায় পাড়ায় পরিচিতি, খেলাধুলো, নাটক করা, গান বাজনা করা, সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করা। তো এইসব করতে করতেই তখন আমার সাথে আমাদের অঞ্চলে যিনি বিধায়ক, পরবর্তীকালে সাংসদ হন, মন্ত্রী হন, অজিত কুমার পাঁজা, উনিও খুব সাংস্কৃতিক মনস্ক লোক। ওনার সাথে আমার যোগাযোগ হয়। উনি আমাদের প্রত্যেকটা ক্লাবের প্রোগ্রামে আসতেন। সেই হিসেবে যখন উনি রাজ্যের মন্ত্রী হলেন, সেই সময় আমাদের অনুষ্ঠানে, ক্লাবের অনুষ্ঠানে আসতেন। আমার দিদি বড়রা তারা সবাই মিলে করতো, আমিও তার মধ্যে অন্যতম উদ্যোগী ছিলাম। তো উনি আস্তে আস্তে কী করতেন, ওনার কোনো অনুষ্ঠানে আমাকে ডাকতেন এবং ওনাকে দেখে আস্তে আস্তে একটা রাজনীতিতে আসার আগ্রহ হয়েছিল। আমার পরিবারে কেউ সরাসরি রাজনীতি করেনি। স্বভাবতই আমি স্কুল থেকে যখন কলেজে ঢুকছি সেই সময় থেকে আমার এই আগ্রহটা তৈরি হয়। ওনার ডাকে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, এইগুলো শুরু হয়। তো যখন কলেজে ঢুকছি তখন এই রাজনীতিতে যোগ দেওয়াটা নিয়ে বাড়িতে প্রচণ্ড রেজিস্ট্যান্স তৈরি হয়।
আমার বাবা এক্স সার্ভিসম্যান ছিলেন, মিলিটারি ছিলেন, তো ন্যাচারালি উনি প্রচণ্ড পছন্দ করতেন না পলিটিক্সে সরাসরি যোগ দেওয়ার ব্যাপারটা, কিন্তু আমাদের পরিবার কংগ্রেস সমর্থক ছিলেন। কিন্তু সেই অর্থে আমি কলেজে যখন ঢুকলাম, কলেজে গিয়ে তখন আমি যখন কলেজে গেলাম তখন সবে বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে গেছে। তো স্বভাবতই বামফ্রন্টই ছাত্র সংগঠন বা বামফ্রন্টের বা সিপিএমের নেতৃবৃন্দ তারা কলেজগুলো দখল করার একটা চেষ্টা করতে শুরু করলো এবং কলেজের মানে যে গণতান্ত্রিক যে স্বাভাবিক পরিবেশ সেটা নষ্ট হতে শুরু করলো। আমি বঙ্গবাসী কলেজের ছাত্র ছিলাম, সবথেকে অশান্ত কলেজ ছিল ওইটা। তো তখন ওই করতে করতে আস্তে আস্তে ছাত্র রাজনীতির প্রবেশ এবং ওইদিকে অজিত পাজা মানে আস্তে আস্তে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে প্রবেশ করিয়ে দেন। এবারই কলেজের ফার্স্ট ইয়ারেতেই ইউনিয়নে যোগ দেওয়া, সেকেন্ড ইয়ারেই জিতে ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া, পরের বছরে ইউনিয়নের সম্পূর্ণ দায়িত্ব বহন করা সাধারণ সম্পাদক, এইভাবে আস্তে আস্তে ছাত্র নেতা হিসেবেও আপনি প্রিয় ছিলেন। ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে পরবর্তীকালে আমার নিজের যে ক্লাবের অফিসটা ছিল সেটা ওই কংগ্রেসের সবথেকে দুর্দিন্ত ওই সময়। সেই সময় আমার ছাত্র পরিষদের নর্থ ক্যালকাটা ডিস্ট্রিক্টে আমাকে তখন সুব্রত মুখার্জি আমাদের চেয়ারম্যান ছিলেন রাজ্য ছাত্র পরিষদের এবং জয়ন্ত বর্ষার প্রেসিডেন্ট ছিলেন, আমাকে জেনারেল সেক্রেটারি করেন। মূলত আমার ওখান থেকেই উত্তর কলকাতায় ছাত্র সংগঠনগুলো, সমস্ত কলেজের ছাত্র সংগঠনগুলো নিয়ন্ত্রিত হয়। তো তখন এই উত্তর কলকাতায় এবং মধ্য কলকাতা, যেহেতু আমার কলেজ ছিল মধ্য কলকাতা, বলে ছাত্র নেতা হিসেবে আমার একটা পরিচিতি তৈরি হয়েছিল এবং সেই থেকে আস্তে আস্তে রাজনীতিতে আসা এবং সক্রিয় রাজনীতি, কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত হওয়া। তার মধ্যেও বাড়িতে অসম্ভব রেজিস্ট্যান্স ছিল, বাড়িতে কিছুতেই করতে দেবে না, কিন্তু সেটাকে অতিক্রম করে অনেক সময় বাড়ির বাইরে গিয়ে আমার ক্লাব রুমে থাকতে হয়েছে। সেই সবগুলো ছিল বাড়িতে। মায়ের মাতৃস্নেহ ছিল, সেই যে কোনো বাবার প্রতিরোধটাকে উপেক্ষা করে মা গোপনে সাহায্য করতেন, সাপোর্ট করেছেন। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ি। 1985 সালে কলকাতা পুরসভা নির্বাচন দীর্ঘদিন বাদে অনুষ্ঠিত হতে চলে। সেই সময় আমার স্থানীয় এমএলএ ছিলেন প্রয়াত সাধন পাণ্ডে এবং আমার ওয়ার্ডের সমস্ত বুথ কর্মীরা, যারা বুথ এজেন্ট ছিলেন, তারা সবাই চেয়েছিল আমি দাঁড়াই। একদম ইয়াং আমি তখন, আমার সবাই 22 থেকে 23 বছর বয়স। তো অজিত পাজা প্রথমে চেয়েছিলেন যে আমি রাজ্য ছাত্র নেতৃত্ব দিই। তা উনি আমায় বলেছিলেন যে, আমি বলেছিলাম তোর কী ইচ্ছা, আমি জিজ্ঞেস করেছিলেন। তাই বললাম আমার জনপ্রতিনিধি দেওয়ার ইচ্ছে তো সবাই থাকে, এটা হতে পারলে মানুষের সরাসরি অনেক কাজ করার সুযোগ পাওয়া যায়, প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করা যায়। কারণ আমি যে আমার ওয়ার্ডগুলো দেখেছিলাম যে পৌরসভা কলকাতার মধ্যে পুরনো অঞ্চল, কিন্তু পরিকাঠামো সেরকম ছিল না। মানুষের, বিশেষ করে বস্তি অঞ্চলের মানুষের সমস্যা গভীর ছিল, খোলা ড্রেন, মশা মাছি ভনভন করছে, এরকম একটা পরিবেশ ছিল। তো 1985 সালে তখন আমার দল থেকে আমাকে পৌরসভার টিকিট দেয় এবং অন্যতম সর্বকনিষ্ঠ কাউন্সিলর হিসেবে কলকাতা পৌরসভায় আমি জয়লাভ করি। বাহ। তো সেই ওয়ার্ড থেকে আজও সেই ওয়ার্ডেই আমি কাউন্সিলর আছি, কখনো পরাজয়ের মুখ দেখতে হয়নি। পরবর্তীকালে আমি আবার 2005 থেকে আবার কাউন্সিলর আজ পর্যন্ত আছি। ওখানকার মানুষের পাশে দাঁড়িয়েছি, ওখানকার পরিকাঠামোগুলো করেছি এবং অনেক কিছু কাজ করি যা কলকাতাও এখনো হয়নি। যেমনি আমার ওখানে শৌচালয়গুলোতে 24 ঘন্টা জলের ব্যবস্থা করা। কারণ আমি মনে করি যে আমাদের যত কিছু এনভায়রনমেন্ট বলুন, পরিবেশগত বলুন এবং মানুষের মানসিকগত উন্নয়ন, ঠিকই এইটা কিন্তু ওই শৌচালয় থেকে, পরিচ্ছন্নতা থেকেই হয়।
তো কলকাতায় বস্তি অঞ্চলে কি হয়, বস্তি অঞ্চলের স্টোরেজ সিস্টেম নেই, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে ট্যাঙ্ক কলের সময় জল ধরে রাখতে হয় এবং খুব স্বল্প জলে শৌচালয় ব্যবহার করতে হয়। সেখান থেকে শৌচালয়গুলো অপরিষ্কার থাকে, সেখান থেকেই শিশুদের বিভিন্ন রোগ হয়, মানুষের বিভিন্ন রোগ হয়, পেটের রোগ হয়। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে এইটা আমি করব। তো আমরা পুরসভায় ক্ষমতায় আসার পর আমি সম্প্রতি 2020 সালের মধ্যে আমার ওয়ার্ডের প্রত্যেকটি বস্তিতে 24 ঘন্টা জল সরবরাহ পরিকাঠামো তৈরি করতে পেরেছি। যে কলকাতায় এটা আমারই প্রথম ওয়ার্ডেই আমি শুরু করতে পেরেছি এবং আমি চাই এটা কলকাতায় সর্বত্র হোক। অনেক ওয়ার্ডে এটা হচ্ছে, আস্তে আস্তে কলকাতায় এটা হবে এবং এটা চালু হলে আমার মনে হয় যে দেখুন, বিদেশিরা শৌচালয়টাকে বসে তারা কাগজ পড়ে, চা কফি খায়, তারা শৌচালয়টাকে উন্নত রাখে কেন? ওইখান থেকেই আমাদের যত রোগের উৎপত্তি। তো আমার পৌর পরিষেবার কাজে আমি মনে করি যে এটা একটা আমার মাইলস্টোন, যেটা আমি করতে পেরেছি আমার ওয়ার্ডে। এই ছাত্র রাজনীতির সাথে সাথেই আমি যখন আমাদের যুব সংগঠনের ছাত্র রাজনীতি থেকে আমি যুব সংগঠনে যাই, রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করি। প্রদ্যুৎ গুহ তখন সভাপতি ছিলেন, প্রিয়দাস মুন্সি তখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। তারপর 1990 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব দায়িত্ব পান, তখন ওনার নেতৃত্বে আমরা কাজ করি এবং একটা সময় আমরা বুঝতে পারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে কংগ্রেসের মধ্যে থেকে সিপিএমকে উচ্ছেদ করা বা সরানো খুব দুরূহ। সেই সময় মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে সৈনিক এবং দলের যে রেজিস্ট্রেশন হয় ইলেকশন কমিশনে, যে 11 জনের নামে, তার মধ্যে আমি অন্যতম একজন সহসভাপতি হিসেবে, প্রতিষ্ঠিত সদস্য হিসেবে আমি চিহ্নিত হয়েছি। এটা আমার সৌভাগ্য যে তৃণমূল কংগ্রেসের একটা দল যে রাজ্য শাসন করছে, সেই দলের ইলেকশন কমিশনের যে স্বীকৃতি পত্র, তাতে আমার নাম আছে। তো এইটা আমার কাছে একটা বড়, আপনি যোগ্য বলেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দি আপনাকে সেই দায়িত্ব দিয়েছেন, সেই পদও দিয়েছেন, সেটা আমরা বুঝতেই পারছি। তাহলে দাদা, দীর্ঘ 40 বছরের প্রায় এই রাজনৈতিক জীবনে উত্থান পতন, রাজনৈতিক মুকুটে আপনার অনেক উপাধি পালক রয়েছে। এই মুহূর্তে আপনি কি কি দায়িত্বে আছেন যদি আমাদেরকে? আমি প্রথম কথা হচ্ছে কলকাতা পুরসভার কাউন্সিলর 1985 সাল থেকে। মধ্যিখানে 2বার রিজার্ভেশন ছিল, কোনোদিন পরাজয়ের মুখ দেখতে হয়নি। বাম জমানায় বেশি জিতেছি, বামফ্রন্টের জমানায় পরপর জিতে এসেছি, নিজের ওয়ার্ডকেও কাজ করেছি। তারপর আমি অনেক দায়িত্ব সামলেছি। আমি অবিভক্ত কংগ্রেসের রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হয়েছি 2বার, একবার মমতা ব্যানার্জির নেতৃত্বে, একবার প্রদ্যুৎ গুহর নেতৃত্বে। তারপর প্রদেশ কংগ্রেসের সম্পাদক হয়েছি, তখন সৌমেন মিত্র সভাপতি ছিলেন। এরপর তৃণমূল কংগ্রেস তৈরি হতে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির প্রথম সহসভাপতি আমি হয়েছি এবং পরবর্তীকালে বিরোধী দলে থাকার কারণে কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলাম 2005 থেকে 2010 সালে। সেই সময় বামফ্রন্টের বহু দুর্নীতি বার করেছি এবং 5 বছরে আমি একমাত্র পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান যিনি 5 বছরে 5টি রিপোর্ট বার করেছি, অডিট রিপোর্ট বার করেছি। ওইটা আগেও কখনো বেরোয়নি, পরেও এখনও পর্যন্ত কখনো অ্যাকাউন্টস কমিটি কোনো রিপোর্ট বার করতে পারিনি। আমি 5 বছরে 5টা রিপোর্ট বার করেছিলাম। 2010 সালে আমাদের যে পৌরসভায় আমরা যে জিতেছিলাম, আমাদের দলে 4 জন ডাক্তার থাকা সত্ত্বেও, কাউন্সিলর থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার 4 জন ডাক্তার আছে কিন্তু আমি চাই একজন অ্যাডমিনিস্ট্রেটর, তাই তোমাকে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিতে হবে। আচ্ছা। সেই সময় পৌরসভার স্বাস্থ্য দপ্তরটা বলতে গেলে মানুষ জানতো না যে পৌরসভার স্বাস্থ্য দপ্তর আছে কি না। আমি কাউন্সিলর হিসেবে নিজেই স্বাস্থ্য দপ্তরের ভূমিকাটা অত্যন্ত গৌণ ছিল, যে স্বাস্থ্য দপ্তর নিয়ে আমরা মাথা ঘামাতাম না, অন্য কাজ নিয়ে মাথা ঘামাতাম। কিন্তু 2010 সালে যখন মমতা ব্যানার্জি আমাকে দেন এবং তিনি বলেন ডেঙ্গু ম্যালেরিয়া দূর করা তোমার কাছে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে নিতে হবে
এবং প্রাইমারি হেলথ কেয়ারটা এটা রাজ্যের দায়িত্ব নয়, এটা পুরসভার দায়িত্ব। প্রাইমারি হেলথটা যাতে প্রাইমারি হেলথ কেয়ারের যে পেশেন্ট যারা, তারা যেন সরকারি হাসপাতালে, টার্সিয়ারি হাসপাতালে ভিড় না করে। তাহলে সাধারণ পেট ব্যথা, জ্বর, সর্দি কাশি, ম্যালেরিয়া, ডেঙ্গু নিয়ে যদি মানুষ হসপিটালে ভিড় করে, তাহলে হসপিটালে যে দুরূহ চিকিৎসাগুলো হয় না। ফলে প্রাইমারি হেলথ কেয়ারটাকে সাজাতে হবে। তাই সেটা ওনার আশীর্বাদের সহযোগিতায় আমি কলকাতায় 144টা ওয়ার্ড, আগে 141টা ছিল, 144টা ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে পেরেছি। এবং কলকাতায় প্রায় 45 লক্ষ জনসংখ্যার মধ্যে প্রায় 30 লক্ষ মানুষ এই স্বাস্থ্য পরিষেবা নেন, আমাদের রেকর্ড বলছে। কারণ এখন তো প্রত্যেকটা রেকর্ড আপলোড করতে হয়। তো কলকাতায় এইটা আমরা করেছি। এবং ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধ করার যে ইনফ্রাস্ট্রাকচার, 3 টায়ার ইনফ্রাস্ট্রাকচার, ভারতবর্ষে কোনো শহরে 3 টায়ার ইনফ্রাস্ট্রাকচার নেই। বড় লেভেলে, ওয়ার্ড লেভেলে এবং সেন্ট্রাল লেভেলে 3টে লেভেলে আমাদের হেলথ পরিকাঠামো আছে। এবং 144টা ওয়ার্ডে প্রত্যেকটি মানুষ যাতে বিনামূল্যে ডেঙ্গু রক্ত পরীক্ষা করতে পারে, আমরা 16টি ডেঙ্গু ডিটেকশন সেন্টার, এলাইজা মেশিন বসিয়েছি, যেখান থেকে বিনা পয়সায় 144টা ওয়ার্ডের নাগরিকদের বিনামূল্যে আমরা রক্ত পরীক্ষা, ডেঙ্গু, ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করি। এবং আমরা প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে প্রায় 144টার মধ্যে ইতিমধ্যেই মেশিন সব এসে গেছে। 128টি স্বাস্থ্যকেন্দ্রে আমরা অটো অ্যানালাইজার মেশিন বসিয়েছি, যেখান থেকে আমরা যে সমস্ত বড় বড় ডায়াগনস্টিক, যেভাবে শরীরে বিভিন্ন রক্ত পরীক্ষা হয়, আমরা বিনামূল্যে সেই রক্ত পরীক্ষা দিই। এবং প্রত্যেকটি বহুমূল্য দুরূহ ওষুধ আমরা বিনামূল্যে সাপ্লাই করি। কলকাতার অনেক সমস্যা আছে। কলকাতার শহর একটা আইল্যান্ডের মতো, দ্বীপের মতো। কলকাতার জনসংখ্যা 2011 সালের সেন্সাস বলছে 45 লক্ষ। আর কলকাতায় 60 লক্ষ মানুষ কর্মসূত্রে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এই শহরে আসেন। ফলে 1 কোটি থেকে 1 কোটি 20 লক্ষ মানুষকে নিয়ে কলকাতায় আমাদের কিন্তু স্বাস্থ্য পরিষেবা দিতে হয়। এবং কলকাতা ভারতবর্ষের মধ্যে অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, যেখানে পার স্কোয়ার কিলোমিটারে 25,000 মানুষ বাস করে, অর্থাৎ 220 স্কোয়ার কিলোমিটার এরিয়ায় 45 লক্ষ মানুষ বাস করে। তো স্বভাবতই এই জনবহুল অঞ্চলে, ঘনবসতি অঞ্চলে, এবং কলকাতায় প্রায় 4,500 মতো ভেকেন্ট ল্যান্ড আছে, কয়েক হাজার কন্ডেম বাড়ি আছে, অসংখ্য পন্ড আছে, ডোবা আছে। কারণ এই শহরটা আনপ্ল্যান্ড সিটি। ব্রিটিশরা এটা কলোনি হিসেবে ব্যবহার করেছিল, তারা সেইভাবে তৈরি করেনি। এবং স্বাধীনতার পর থেকে অনেকটা অবৈজ্ঞানিক বা অপরিকল্পিত এই শহরটা বেড়ে উঠেছে। তবে এই শহরে যে কোনো বিষয়, বিশেষ করে জনস্বাস্থ্য, পাবলিক হেলথ, এটা খুব চ্যালেঞ্জিং। এবং এই চ্যালেঞ্জটা আমাদের প্রতি মুহূর্তে ফেস করতে হচ্ছে এত বছরও, এত বড় পরিকাঠামো গড়ার পরও। কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে, বিশ্ব উষ্ণায়নের ফলে আজকে সারা পৃথিবী এই ভাইরাস ডিজিজে ভুগছে, ভিন্ন ভিন্ন ধরনের। এবং এই ডেঙ্গু তো সারা পৃথিবীর সমস্যা। 134টি দেশে প্রায় 40 কোটি মানুষ বছরে আক্রান্ত হয়। আর এইটা সব থেকে বড় হচ্ছে জনসচেতনতার উপর নির্ভর করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে ডেঙ্গু প্রিভেনশন ইজ এভরিবডিজ কনসার্ন, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে এটা নিয়ে সচেতন হতে কাজ করতে হবে। কারণ সামান্য জলে এই ডেঙ্গুর মশা জন্মায়, মূলত ডোমেস্টিক ফিল্ডেই এই কারণটাই বেশি হয়, গৃহস্থদের বাড়িতেই এগুলো বেশি দেখা যায়। তো স্বভাবতই আমরা এই নিয়মিত প্রয়াস চালিয়ে যাচ্ছি, সচেতনতার কাজ করছি। গত 11 বছরে কলকাতায় আমি আরও কতগুলো দায়িত্ব পালন করেছি। পৌরসভা থাকাকালীন আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেছি, বস্তি ডিপার্টমেন্টে পালন করেছি, অ্যাসেসমেন্ট কালেকশন ডিপার্টমেন্ট পালন করেছি। যেখানেই পালন করেছি সেখানেই গ্রাসরুটে নেমে গিয়ে, অর্থাৎ একদম তৃণমূল স্তরে নেমে গিয়ে কর্মীদের সাথে মিশেই কাজটা করেছি। গত 12 বছরে কলকাতার মানুষ সবাই, আপনারাও দেখেছেন যে আমি সে খাদ্যে ভেজাল হোক, ডেঙ্গু ম্যালেরিয়া হোক, রাস্তায় গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে রাস্তায় নেমে কাজ করেছি। আমি আগামী দিনেও করব। এই শহরটাকে, এই শহরের মানুষকে সুন্দরভাবে পরিষেবার দায়িত্ব দেওয়া যাচ্ছে কলকাতা পৌরসভা। সেই দায়িত্বটা আমরা নিষ্ঠা সহকারে পালন করব, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মমতা ব্যানার্জির নেতৃত্বে এই শহর অনেক পাল্টেছে। কলকাতা থেকে সমস্ত বিদেশিরা যারা আসেন, অন্য রাজ্য থেকে মানুষ আসেন, তারা নিজেরা স্বীকার করেন যে কলকাতা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত আলোকিত, এত সৌন্দর্যন, এটা অনেকে 10 বছর আগে যারা এসেছেন তারা ভাবতে পারেন না। কদিন আগে এক
ডিজিএম ব্যাংকের, ইন্ডিয়ান ব্যাংকের ডিজিএম এসেছিলেন, তার একটা প্রপার্টি সংখ্যক, ব্যাংকের একটা প্রপার্টি সংখ্যক অ্যাসেসমেন্ট সমস্যা নিয়ে তিনি স্বীকার করলেন যে আমি এই শহরে, ওনার বদলির চাকরি বলে, এই শহরে আগে আমি দুবার কাজ করে গেছি। বলছে 1997-98 কাজ করে গেছি, 2005-06 কাজ করে এসেছি, কিন্তু 2011-12 পর যখন আমি এই শহরে এলাম, আমি মানে এখন 10 বছর বাদে এলাম, আমি শহরকে আমি চিনতে পারছি না। এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর চিনতে পারছি না। দেখুন, আমরা আমাদের পৌরসভা কলকাতায় জঞ্জাল যে সরবরাহ ব্যবস্থা, সাফাই ব্যবস্থা, অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে অত্যাধুনিক করেছেন। এখন সমস্ত ওই জঞ্জাল পৃথকীকরণ, অর্থাৎ সেগ্রিগেশন করে তার থেকে ডিগ্রেডেবল নন ডিগ্রেডেবল করে সেখান থেকে বিভিন্ন প্রোডাকশন হচ্ছে, এগুলো রিসাইকেলিং করে ব্যবহার করা হচ্ছে। এই যে আধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, এবং সারা কলকাতার প্রত্যেকটি অঞ্চলে আগে জঞ্জালের গাড়ি যেত, মানুষ দুর্গন্ধ ছড়াতে যেত, এখন ওয়েস্ট কম্প্যাক্টার, মেকানিক্যাল কম্প্যাক্টার বসিয়ে এই জঞ্জালটাকে পেস্ট করে দিয়ে, ড্রাই করে দিয়ে ওইটা ডাম্পিং গ্রাউন্ডে পাঠানো হয়। মানুষ আর গন্ধ পান না, নোংরা পান, পরিবেশ হয় না। দাদার কাছে আমরা এক এক করে জেনে নিচ্ছি কিভাবে, কত নিষ্ঠার সঙ্গে, কত গ্রাসরুট লেভেলে কাজ করে উনি এবং ওনার দল বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বকে এত বছর ধরে সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে পালন করে এসছেন। এবার জানতে চাইবো দাদা, এত সুন্দরভাবে নিশ্চয়ই পথটা এত সহজ সরল ছিল না, প্রতি মুহূর্তে নিশ্চয়ই বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করেছেন। সেই চ্যালেঞ্জেসগুলো কিভাবে অতিক্রম করেছেন এবং ভবিষ্যতেও আরও কী কী চ্যালেঞ্জেস অতিক্রম করার পরিকল্পনা রয়েছে? দেখুন, আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, অত্যন্ত খুব অল্প বয়স থেকে এই জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে গিয়ে, যে আমরা সবসময় অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলি ভোটের কথা ভেবে, যে আমি খুব কড়া আচরণ করব। একজন ধরুন এই ময়লা ফেলা, এটা কলকাতায় একটা অদ্ভুত হ্যাবিট, যে আপনি ময়লাটা আপনার বাড়ি থেকে বার করে দিলেন, ব্যাস আপনি পরিচ্ছন্ন থাকলেন। কিন্তু আমরা ছোটবেলায় আমাদের সিভিক্স যে বইগুলো হতো, পরিবেশ বিজ্ঞান, সিভিক সায়েন্স, তাতে আমরা পড়েছি যে বাইরে থেকে জঞ্জাল, ট্যাপ থেকে মাছি উড়ে এসে খাবারে বসলো, সে জীবাণু ছড়িয়ে দিল। অদ্ভুত ব্যাপার যে শিক্ষিত মানুষরাও বাড়ি থেকে ময়লা বার করে দিলে তার দায়িত্ব শেষ। আমি প্রথম আমার ওয়ার্ডে কাউন্সিলর হয়ে দেখতাম যে প্রত্যেক বাড়ির তলায় ময়লা পড়ছে। আমাদের তো ছোট ছোট সরু গলি, অলিগলি, একদম একদম উত্তর কলকাতা। তো আমি প্রথমে গিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার করতাম, হ্যান্ডবিল দিতাম, মাইকে প্রচার করতাম, বলতাম। পরবর্তীকালে একটু কড়া ব্যবহার দিতাম, নিয়ে ওই যে বাড়ি থেকে ময়লা ফেলছে তার বাড়িতে গিয়ে বোঝাতাম, নাহলে ময়লা তার বাড়ির সামনে উঠোনে ঢুকিয়ে দিতাম। পরে এটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ হতো, কিন্তু আস্তে আস্তে মানুষ সচেতন হয়েছে। এখন আমার ওয়ার্ডে কিন্তু রাস্তায় ময়লা ফেলাটা 95% বন্ধ করে দিয়েছে। এখন একটা জিনিস হয়েছে, বাড়ির কাজের পরিচালক দিয়ে প্লাস্টিকের প্যাকেট করে ময়লাটা বাড়িয়ে বার করে দেওয়া। ইতিমধ্যেই কলকাতা শহরে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা কলকাতা শহরে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জটা আমাদের পুরো বোর্ড আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট কী করেছিল, আমরা ছোটোবেলায় দেখতাম কলকাতা শহরের রাস্তায় দুবার পরিষ্কার হতো। একবার সকালে হতো ভোরবেলা, ঝাড়ুদারদের ঝাড়ুর শব্দে আমাদের ঘুম ভাঙত। আর আরেকটা কেন, আমরা মর্নিং স্কুলে যেতাম, দেখতাম প্রত্যেক রাস্তায় ঝাঁট পড়ছে সকালে। আমরা তো ছোটোবেলায়, মানে তখন আমরা রাজনীতিতে আসিনি, একদম শৈশবের কথা বলছি। আর আরেকটা বিকেলবেলা 3টে-4টের সময় যখন স্কুল থেকে ফিরতাম বা বুড়ো বাড়িতে থাকতাম, দেখতাম 3টে-4টের সময় বিকেলে ঝাঁট দেওয়া হতো। 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় এসে দুবেলা ময়লা পরিষ্কারটা তুলে দিল। এই দুবেলা ময়লা পরিষ্কারটা তুলে দেওয়ার ফলে কলকাতায় বিকেলের বেলার দিকে জঞ্জালের পরিমাণটা একটা ব্যাপক, এবং কলকাতাকে সারা পৃথিবী জানতো জঞ্জাল নগরী হিসেবে। রাস্তায় রাস্তায় ওপেন ভ্যাট জঞ্জাল পড়ে থাকতো, দুর্গন্ধময় শহর। কখনো জঞ্জালের লরিগুলো প্লাস্টিক ঢাকা দিয়ে বা কাপড় ঢাকা দিয়ে জঞ্জালগুলো লরি করে নিয়ে যেত। বাসের দুপাশে বাস যাত্রীরা যেতেন, নাকে দুর্গন্ধ লাগতো, জঞ্জাল উড়ে গিয়ে পড়তো, একটা দুর্গন্ধময় পরিবেশ। এবং সেই সময় দেখতাম যে বিদেশ থেকে আসা হাফ প্যান্ট পরা লম্বা চওড়া লালমুখো সাহেবরা এসে এই জঞ্জালের উপর দাঁড়িয়ে বাচ্চা শিশু বা যারা কুড়নি, তারা জঞ্জাল থেকে কিছু সামগ্রী বার করছে যেগুলো ব্যবহারযোগ্য, সেই ছবি তারা তুলে নিয়ে সারা বিশ্বে এই ছবি দেখাতো। অনেক চলচ্চিত্র শ্বেত ভল্লুক পেয়েছে, হ্যাঁ, ডকুমেন্টারি পেয়েছে, তারা এই ছবি দেখিয়ে করতো। এবং এমন অনেক ভারতীয় আছেন, এই অনেক বাঙালিও আছেন
যারা এই ছবি দেখিয়ে বিদেশ থেকে শ্বেত ভাল্লুকু পুরস্কার নিয়েছেন নামকরা পরিচালকরা। তো আমরা 2010 সালে ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি শহরি রোজগার যোজনা বলে একটি প্রকল্প চালু করলেন, যে শহরি রোজগার যোজনায় তিনি আমাদের 100 ডেজ ওয়ার্কার দিলেন। প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় 15-20 জন করে 100 ডেজ ওয়ার্কার দিলেন, যাদের যেই ওয়ার্কারদের দিয়ে তিনি আমাদেরকে দিলেন। এবং দুবেলা ময়লা পরিষ্কার, দিনে দুবার ময়লা পরিষ্কার চালু হলো। এইটা কলকাতাকে একটা পরিচ্ছন্ন দিলেন। পাশাপাশি ওপেন ভ্যাট তুলে দিয়ে কম্প্যাক্টার স্টেশন এবং কভার্ড ভ্যাট চালু হলো। এই প্রসেসের সাকসেস আসার পর এখন যেটা হয়েছে যে ডোর টু ডোর কালেকশন এবং সেগ্রিগেশন অফ দ্য ওয়েস্ট, অর্থাৎ আপনার ড্রাই ওয়েস্ট এবং ওয়েটি ওয়েস্ট দুটো, এই দুটো ব্যবস্থা চালু হয়েছে। এবং এই ব্যবস্থাটা চালু কলকাতার এখন সবথেকে চ্যালেঞ্জিং যেটা হচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্টকে যে করে হোক 100% নিয়ে যেতে হবে। এখন যদি আপনি বলেন যে কলকাতার ওয়েস্ট ম্যানেজমেন্ট কতটা সাকসেসফুল, আমি বলবো 80 থেকে 85। আমাদের এখন 15-20% পথ চলা বাকি আছে এই কলকাতা। এবং কলকাতার যে অ্যাডেড এরিয়াগুলো আছে, সংযুক্ত অঞ্চলগুলো, বামফ্রন্ট রাজনৈতিক কারণে ভোটে জেতার জন্য তারা 3টে অঞ্চলকে আমাদের সাথে সংযুক্ত করেছিল, 3টে মিউনিসিপ্যালিটি এরিয়া। তো সেই জায়গাগুলোতেও কিন্তু এই ওয়েস্ট ম্যানেজমেন্ট আরও সাকসেসফুল করতে হবে। তো এইটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ যে এই শহরে যে পরিমাণ পানীয় জল উৎপাদন হয় তার সুষ্ঠু বন্টন এবং সেটা ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে আরও ওয়াইড করা, এবং তার জন্য প্রচেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় বুস্টিং পাম্পিং স্টেশন করে জলের প্রেশার বাড়িয়ে প্রত্যেকটা জায়গায় জল পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই কাজটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। এটাও আমরা চ্যালেঞ্জ নিয়ে তার পরিকল্পনা মাফিক এই কাজটা আমাদের এগোচ্ছে। আরেকটি চ্যালেঞ্জ যেটা আমাদের হাতে নয়, কলকাতার হকার সমস্যা, ট্রাফিক ম্যানেজমেন্ট, রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা যৌথভাবে এটা করছে। ইতিমধ্যেই আমরা হকারদের নিয়ন্ত্রিত করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, যে তাদের নির্দিষ্ট ফুটপাতে একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট করা হচ্ছে, যে তারা ততটুকু জায়গায় ব্যবহার করতে পারবেন। আসলে এই সরকারের, মমতা ব্যানার্জির একটি মানবিক মুখ। তিনি সবসময় চেষ্টা করেন যে প্রান্তিক সীমা যারা বাস করেন, আমাদের দেশের অর্থ সামাজিক পরিবেশে দেখা যায় যে প্রায় 40 থেকে 50% মানুষ যারা দারিদ্র্যসীমার কাছে বা দারিদ্র্যসীমার নিচে বাস করেন, এই মানুষরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারেন তার জন্য প্রায় 84টা সামাজিক সহায়ক প্রকল্পের মধ্যে দিয়ে সারা বাংলার মানুষকে তিনি অভুক্ত রাখেননি। এবং তাদের ন্যূনতম যে সামাজিক প্রয়োজন, সেই সামাজিক প্রয়োজনগুলো তিনি পূরণ করছেন, যে শিক্ষা থেকে শুরু করে, বাসস্থান থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, নানাবিধ এইগুলো তিনি পূরণ করছেন। তো স্বভাবতই এই যে ভারতবর্ষ আজকে সারা পৃথিবীতে 139 নম্বর স্থান আছে, যে দারিদ্র্য সীমায় যে 139তম স্থান আছে। তো এই যে সারা দেশের যে অর্থসামাজিক অবস্থা, পশ্চিমবঙ্গ বা কলকাতা তো তার বাইরে নয়, কিন্তু এখানে মানুষ যে কোনো রকমভাবে তার জীবিকা নির্বাহ করছেন, সেই জীবিকা নির্বাহটা সরকার বন্ধ করতে চায় না, মমতা ব্যানার্জি বন্ধ করতে চান না। কিন্তু তাদের সুষ্ঠু পরিকল্পনার মধ্যে তাদের পুনর্বাসন কিংবা তাদেরকে স্বস্থানে ব্যবসা করা এবং নাগরিক পরিষেবাটা বজায় রাখা, এই দুটোই একটা ভারসাম্য রাখা, এটাও আমাদের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কাজটাও শুরু হয়েছে। এই ঘড়িটা কেমন যেন লাগাম ছাড়া হয়ে যায় মাঝে মধ্যে, ছুটেই চলে। বেশ শুনে নিচ্ছিলাম একজন কর্মবীরের জীবন কাহিনী, কিন্তু বিধি বাম খুব যত্নে দেখে নিচ্ছিলাম ওনার জীবন খাতার পাতাগুলো উল্টে পাল্টে। তবে কথা দিচ্ছি, শেষ হয়েও হইল না শেষ। আগামী পর্বে আবার ফিরবো, আবার জেনে নেব এই মানুষটাকে আরো ভালো করে। চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। বাই। তিলে তিলে তিলোত্তমা।